নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। পূর্ণচন্দ্রের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো। গোটা বাড়িতে এখনও শোকের ছায়া। অবসন্ন রয়েছে সূর্যমুখীও। গত জন্মের ফেলে আসা দিনগুলো স্মৃতি আজও চকচক করছে মনের আকাশে। বারবার মনে পড়ছে যে এই বাড়িতে রায়মণির অবাধ বিচরণের মুহূর্তগুলো। মনে পড়ছে পূর্ণচন্দ্রের সেই স্নেহভরা ডাক রাইমা। মনে পড়ছে রায়মণিকে নিজের হাতে পছন্দের মিঠাই খাওয়ানোর মুহূর্তগুলো। নিজের অজান্তে কখন যে গাল ভিজে গেছে সূর্যমুখীর খেয়ালই হয়নি ওর। বিষণ্ণ মুখে পায়চারি করছিল রাজদীপ। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগলো। এতদিনের মধ্যে রাজদীপ বা সূর্যমুখীর মানসিক পরিস্থিতিই ছিল না চিরকুট খুলে দেখা। একরকম ভুলেই গিয়েছিল ওরা চিরকুটের কথা। আজ হঠাৎ মনে পড়তেই তাকে রাখা বিবর্ণ কাগজের টুকরোখানার ভাঁজ সাবধানে খুলল রাজদীপ। উৎসুক মুখে ওর দিকে তাকিয়ে রইল সূর্যমুখী। কি লেখা আছে ওতে? পড়া যাচ্ছে আদৌ? নীল কালিতে লেখা আছে একটা ছড়া। ছড়া? ছড়া ধাঁধা যা ইচ্ছে বলতে পারো। লেখাটা কি আছে? এতে লেখা আছে, সুখফুল জন্ম নিয়েছে অন্দরে যার, কপাল কিন্তু চাই হওয়া একেবারে শূন্যতার। তার হাতেই বাড়বে কেবল অস্ত্রের ধার, শেষ রাতেই হবে কুসুমের মার। অম্বিকার গহনে অঘরে ঘুমিয়ে আছে যে, হরগৌরী যুগন মিলনে পাবে কি তাকে খুঁজে। এর তো আগামাথা কিছুই বোঝা গেল না। এটা সত্যিই অস্ত্র খুঁজে পাওয়ার ধাঁধা? পূর্ণ কাকা আমাদের ভুল কাগজ দিয়ে গেল না তো? চান্স খুবই কম সূর্য। কাকা অবন্তী কুমার মুখার্জীকে যেভাবে রেসপেক্ট করতেন, তাতে তার দেওয়া কাগজ কাকা হারিয়ে ফেলবে বা ভুল কাগজ দিয়ে ফেলবে এমনটা হওয়ার তো নেক্সট টু ইম্পসিবল। তাও ঠিক, ওই যে কাকা বলে গেছে তার জমিদারবাবু আমাদের বুদ্ধির ওপর ভীষণ ভরসা করতেন, সেই বুদ্ধিটাকে আমাদের কাজে লাগাতে হবে, বুঝলে মিস সূর্যমুখী? বুঝলাম। ভাবো সূর্য, মন দিয়ে ভাবো। আমার যা মনে হচ্ছে প্রথম 4টে লাইনে অস্ত্রের খোঁজ নেই। ওই 4টে লাইনে এটাই বলা আছে যে ওই অস্ত্র কার হাতে প্রাণ পাবে, অর্থাৎ কে ওই তরবারি দিয়ে শেষ করবে অনুরাগকে। আর শেষ 2টো লাইনে অস্ত্রের খোঁজ আছে। কারেক্ট। সো আমাদের সবার আগে শেষ 2টো লাইন উদ্ধার করতে হবে, তারপর খুঁজতে হবে সেই যোগ্য ব্যক্তিটিকে। একদম। একটু থেমে বলল সূর্যমুখী, আর দেখো 4 নম্বর লাইনটায় না লেখা আছে কুসুমের মার। যে অনুরাগকে শেষ করবে তার নাম কুসুম? নাও হতে পারে। ধাঁধাতে মনে হয় না ডিরেক্ট কিছু লেখা থাকবে, মনে হয় এর অন্য কোনো মিনিং আছে। যাকে ওটা পরে সলভ করা যাবে, আপাতত সেই মিস্টিরিয়াস সোর্সটা তো আগে উদ্ধার করি। হাজার ভেবেও সূর্যমুখী বা রাজদীপ কেউই ধাঁধার একটা লাইনও সমাধান করতে পারল না। একরকম হতাশ হয়েই শুতে গেল ওরা। সেদিন রাতে আবার দুজনে চোখে ভেসে উঠল কিছু টুকরো দৃশ্য। মালিনীর মৃতদেহ সৎকার করে শূন্য হৃদয়ে উঠোন পেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন অবন্তী কুমার। পূর্ণিমার জ্যোৎস্নার আলো ভাসিয়ে দিচ্ছে চারিদিক। সেই সময় তার নজর পড়ল একটা থামের নিচে যেন চকচক করছে কিছু একটা। সেই চকচকে বস্তু লক্ষ্য করে তিনি এগিয়ে গেলেন। দেখা গেল একটা আংটি পড়ে আছে সেখানে, একটা কম দামি পাথর আটকানো আছে তাতে। ওই পাথর থেকে আলো ঠিক হচ্ছে। আংটিটা দেখেই চমকে উঠলেন তিনি। সাথে সাথে শিরা উপশিরা বেয়ে বয়ে গেল আগুনের চোরা স্রোত। এই আংটি দুর্গাদাসের ডান হাতের মধ্যমায় দেখেছেন। আংটিটি হাতে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে তিনি চিৎকার করে উঠলেন। মুহূর্তে অন্ধকার রাজবাড়ির দিকে দিকে আলো জ্বলে উঠল। লেঠেল সেপাইরা হাজির হলো অবন্তী কুমারের সামনে। দুর্গাদাসকে কারাগারে বন্দি করা হয়নি কেন জানতে চাই আমি। আগে বাবুমশাই ওর কাছে ছোঁড়া ছিল, এমন এলোপাথারি ছোঁড়া চালিয়ে যে ওকে যারা নিয়ে যাচ্ছিল সবাই ওখানেই মরে গেছে। আমরা ছুটে যেতেই সে রাজবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বাবুমশাই। না, পালায়নি। যদি পালিয়ে যেত তবে মালিনীকে হারাতে হতো না আমায়, ভগ্ন কণ্ঠে চিৎকার করে উঠলেন তিনি। দুর্গাদাসের মাথার উপর যে আছে তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের মায়া ত্যাগ করে রাজবাড়ির ভিতরে ঢুকে এসেছিল। ও জন্যই মালিনী। আর বলতে পারলেন না তিনি, স্থবিরের মতো বসে পড়লেন মেঝেতে। এরপর ক্যানভাসে ভেসে উঠল অন্য একটা ছবি। অবন্তী কুমার এতদিনে মালিনী মৃত্যুশোক আস্তে আস্তে কাটিয়ে উঠছেন ঠিকই, কিন্তু স্ত্রীর হত্যার প্রতিশোধের আগুন আজও ধিকি ধিকি করে জ্বলছে তার অন্তরে।
নিতাইপুরে বারবার লোক পাঠিয়েও যখন দুর্গা দাসকে খুঁজে পাওয়া গেল না, অবন্তী কুমার এবার নিজেই নিতাইপুরে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। কাক পক্ষীতেও জানল না সে গোপন সিদ্ধান্ত। বিশেষ কাজে কলকাতা যাওয়ার নাম করে তিনি রওনা দিলেন নিতাইপুরের উদ্দেশ্যে। তবে জমিদার বেশি নয়, সাধারণ গরিব প্রজা সেজে গ্রামের শেষ প্রান্তে একখানি কুড়ে বানিয়ে বাস করতে লাগলেন সেখানে। অনেকগুলো দিন এভাবেই জীবনযাপনের পর শেষ পর্যন্ত খোঁজ পেলেন ধূর্ত দুর্গা দাসের। সে আর কেউ নয়, নিতাইপুর নায়েব কমলাকান্তি রায়ের একমাত্র ছেলে। ছোট থেকেই লেঠেলদের কাছ থেকে লাঠি খেলা শিখেছে সে, শিখেছে ছোড়া, তরবারি চালানো। গ্রামের মানুষদের কাছ থেকে অবন্তী কুমার শুনেছেন ছেলেবেলা থেকে অব্যর্থ টিপটা। কপালে ভাঁজ পড়ল অবন্তী কুমারের। পরিচয় তো পাওয়া গেল, কিন্তু ও যা চতুর, ওকে বাগে পাবেন কিভাবে সেই চিন্তায় ভাবিয়ে তুলল তাকে। সেই উপায়ও মাথায় খেলে গেল কিছুদিনের মধ্যেই। দুর্গাদাসের চালেই ওকে মাত করার উপায় ঠাউরে একদিন শটান বাড়ি চলে গেলেন রায়বাড়িতে। কেঁদে পড়লেন একটা কিছু কাজের আশায়। কমলাকান্তি রায় তো বোকা বনে গেলেনই, ধূর্ত দুর্গাদাসও চিনতে পারল না তাকে। রায়বাড়িতে মালির কাজ করতেন তিনি, আর চোখ রাখতেন দুর্গাদাসের দিকে। অনেক দিন এভাবে কাজ করার পর একদিন বাগে পেয়ে গেলেন দুর্গাদাসকে। সেদিন রাতে রায়বাড়িতে কেউ ছিল না, সবাই যাত্রা দেখতে গিয়েছিল। তাদের ফিরতে ফিরতে রাত ভোর হয়ে যাবে। ছিল কেবল দুর্গাদাস। বসার ঘরে বসে জমিদারি মেজাজে কড়কড়ি টানছিল। বসার ঘরে ঢোকার দুটো দরজা ছিল। পিছনের দরজা দিয়ে চুপিসারে ঘরে ঢুকে পড়লেন অবন্তী কুমার। পায়ে পায়ে এসে দাঁড়ালেন একেবারে ওর মাথার পিছনে। দুর্গাদাসও টের পায়নি অবন্তী কুমারের উপস্থিতি। অতর্কিতে গলার সর্বক্ষণ ঝুলিয়ে রাখা শতচ্ছিন্ন লাল গামছাটা নিজের সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরলেন দুর্গাদাসের গলায়। হাত থেকে গড়গড়া নল পড়ে গেল মেঝেতে, ছটফট করতে লাগলো। ছটফটিয়ে মরে গেল তোর আছে নিস্তার নেই, আগে তোর মাথার নামটা বল চুপচাপ। দুর্গাদাস চমকে গেল ভীষণ। অবন্তী কুমার এতদিন গলা পাল্টে কথা বলতেন এমনভাবে যে ঘৃণাক্ষরেও টের পায়নি কিছু। আজ অবন্তী কুমারের গলা শুনে শিরায় শিরায় ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। বলবো না, মরে গেলেও তার নাম বলাতে পারবেন না আমাকে দিয়ে। গামছাটা আরও জোরে পেঁচিয়ে ধরলেন অবন্তী কুমার। দাঁত কিরমিট করলেন। অত সোজা নয় রে সন্তান, প্রাণ অনেক দামি বুঝলি, তাই যদি সেই দামি জিনিসটাকে নিজের কাছে রাখতে চাস, চটপট ষড়যন্ত্রের মাথাটার নাম বল। বল বলছি। আপনি তার নাম কোনোদিনই জানতে পারবেন না জমিদারবাবু, হাঁপাতে হাঁপাতে বলল দুর্গাদাস। আপনি জানেনই না সে আমার কাছে কি। তার জন্য আমি আপনার বাড়িতে হানা দিয়েছি, সব সম্পত্তি কেড়ে নিয়েছি, আপনার স্ত্রীর সাথেও প্রেমের নাটক করেছি। তিনিও অবশ্য আমার সাথে নাটকই করেছেন, থাক সেসব কথা। শুনুন মুখুজ্জেবাবু, যে মানুষটার জন্য আমি অবস্থাপন্ন ঘরের একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও দিন রাত আপনার কাছারিতে কলুর বলদের মতো হিসাব করে গেছি, এমনকি জমিদার বাড়ির মালকিনকে পর্যন্ত খুন করতে দুবার ভাবিনি, আপনি আশা করলেন কিভাবে যে এত সহজে আমি তার নাম বলে দেবো? বলবো না, আমি কিছুতেই বলবো না। আপনি কি ভেবেছেন আমি বুঝতে পারছেন আপনার মতলব? আমার কাছ থেকে সবটা জেনে নেওয়ার পর তাকে তো আপনি রেয়াত করবেনই না, আমাকেও করবেন না, যতই ষড়যন্ত্রের হোতা অন্য কেউ হোক। আপনার স্ত্রীর মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে তো আপনিই দায়ী, আর আমাকে আপনি হত্যা না করে নিজের গ্রামে ফিরে যাবেন, এও সম্ভব? আমি কি দেখিনি আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসতেন? শুনুন, আপনি মালিনী দেবীকে যতটা ভালোবাসতেন তার চেয়েও অনেক বেশি ভালো আমি সেই মানুষটাকে বাসি যার খোঁজ করতে এখানে এসেছেন আপনি। কিন্তু সফল হবেন না আপনি, কখনোই হবেন না। দুর্গাদাস অবন্তী কুমারের জন্য অপেক্ষা না করে গামছাটা আরও জোরে নিজের গলায় পেঁচিয়ে ধরল। কোনো রকমে বলল, এই পরিকল্পনার বিষয়ে শুধু সে আর আমি বাদে এই গ্রামের আর একটি লোকও জানে না। আর আমি যদি মরে যাই, আপনি তাকে আর কোনোদিনও খুঁজে পাবেন না, কোনোদিনও না। আর কথা বলতে পারল না দুর্গাদাস। শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেঝেতে লুটিয়ে পড়ল। দুর্গাদাস, দুর্গাদাস বারবার ডাকতে লাগলো তিনি, কিন্তু দুর্গাদাস আর সাড়া দিল না। ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে এক নারী কণ্ঠ ডুকরে কেঁদে উঠল। চমকে দরজার দিকে ফিরে তাকালেন অবন্তী কুমার, কিন্তু শুধু গুমোট অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি ছুটে ঘরের বাইরে গেলেন, দেখলেন একটা ছায়ামূর্তি দৌড়ে বেরিয়ে গেল বাইরে। তার নুপুরের রিনরিনি শব্দ ভরে গেল গোটা বাড়ি। অবন্তী কুমার ছুটে গেলেন সেই রহস্যময়ীর পিছনে, কিন্তু অন্ধকারের মধ্যে সেই নূপুর পরিহিতা নারী যে কোনো গহনে হারিয়ে গেল, সন্ধানই পেলেন না আর তিনি।
হতাশ হয়ে লাল মাটির রাস্তায় বসে পড়লেন তিনি। এখন এই গ্রামে আর থাকা সম্ভব নয় তার পক্ষে। গ্রামের একজন যে জেনে গেছে তার আসল পরিচয়। বাধ্য হয়ে সূর্যের আলো ফোটার আগে অবন্তীনগরের উদ্দেশ্যে রওনা দিলেন। এই দৃশ্যটা মুছে গেল আস্তে আস্তে। সেদিন রাতে আর কোনো স্বপ্ন ফিরে আসেনি রাজদীপ আর সূর্যমুখীর চোখে। পরের দিন সকালে আবারও সেই ধাঁধা সমাধানে ব্যস্ত হয়ে পড়ল দুজনে। সেই সাথে আগের রাতেই চোখে ভেসে ওঠা স্বপ্নটা নিয়েও ভাবনায় তলিয়ে গেল ওরা। অবন্তী কুমার কি তবে সেই অন্যজনের সন্ধান পাননি যে কনস্পিরেসিটা হেড ছিল? আমারও সেই একই প্রশ্ন দিই। এটুকু তো পরিষ্কার যে তিনি ছিলেন দুর্গা দাসের প্রেমিকা। তবে কি তিনিই সেই রাতে ঘরের বাইরে ছিলেন? অসম্ভব নয়। সেদিন রায়বাড়িতে কেউ ছিল না, কেবল দুর্গা দাস ছাড়া। হয়তো গোপন অভিসারে এসেছিল সেই মেয়েটি। ভ্রু কুচকে বলল রাজদীপ। কিন্তু তার জন্য দুর্গা দাস এত অন্যায় বা করলো কেন? সে কি খুব লোভী ছিল? তেমনটাই তো মনে হচ্ছে দীপ। আবার এমনটাও হতে পারে অবন্তী কুমার বা মালিনীর প্রতি তার কোনো রকম রাগ বা ক্ষোভ ছিল, তারই হয়ে প্রতিশোধ নিয়েছিল দুর্গাদাস। দ্যাটস অলসো পসিবল। কিন্তু এটুকু শিওর যে দুর্গাদাস বা সেই মেয়েটি কিন্তু ভালো মানুষ ছিল না। সে তো ছিলই না। কোনো নর্মাল গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে প্রেম করতে অ্যালাউ করে বলো তো? নর্মালরা তো করে না, তো অ্যাবনর্মালরা করে। মুচকে হাসলো রাজদীপ। মানে? ভ্রু কুচকে তাকালো সূর্যমুখী। তুমি কি বাই এনি চান্স আমাকে মিন করে বললেন? অবশ্যই। কোনো রকমের হাসি চেপে বলল রাজদীপ। সেদিনটার কথা মনে পড়ে মিস বোস? যেদিন আমি পুরবিকে অফিসে নিয়ে এসেছিলাম, ওর হাত ধরে তোমার সামনে গিয়ে দাঁড়ালাম। তবু বিন্দুমাত্র রাগ বা অভিমান কিছুই করলে না তুমি। অ্যাবনর্মাল না হলে কি আর কেউ? দীপ। সূর্যমুখী একটা বালিশ ছুঁড়ে দিল রাজদীপের দিকে। আহা, চড়ছ কেন? আমি তো সকাল সকাল ইয়ার কি হচ্ছে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মজা দেখাবে? প্লিজ দেখাও না। সূর্যমুখী রেগে মেগে ঘর থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু রাজদীপ হ্যাচকা টানল ওকে। সূর্যমুখী রাজদীপের বুকে ঝাঁপিয়ে পড়ল। সূর্যমুখীর কপালে গালে নেমে আসা অবিন্যস্ত চুলগুলো সরিয়ে দিতে দিতে রাজদীপ বলল, তুমি যেমন আছো তেমনটি থেকো। আমি এই পাগলি সানফ্লাওয়ারটাকেই ভালোবাসি। বদলে যেও না যেন প্লিজ। রাজদীপের নাকে নিজের নাক ঘষে সূর্যমুখী এসে বলে, এতগুলো দিন যখন বদলায়নি, ভবিষ্যতেও আর বদলাবো না। তার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। যাক, নিশ্চিন্ত হলো। বেশি নিশ্চিন্ত হয়েও না। রাজদীপের নাকপাশ থেকে নিজেকে মুক্ত করে বলল সূর্যমুখী, দুর্গাদাস মূল্য অনুরাগ কিন্তু বহাল তবিয়াতে বেঁচে আছে। তার উপর দুর্গাদাসের সেই গার্লফ্রেন্ডও অনুরাগের মতো কালা জাদু টাদু করে বেঁচে আছে কিনা কে জানে। ওই ধাঁধা সলভ না হওয়া পর্যন্ত আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারবো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর গল্পগুলো শোনো তোমরা। আশা করি গল্পগুলি তোমাদের ভালো লাগবে।